অনু আপু নিচে সৌর্য ভাইয়া কাণ্ড ঘটিয়ে ফেলেছে। মেজো কাকিমণিকে অনেক আজে বাজে কথা শুনিয়েছে। সে এখন রাগে বাড়ি থেকে চলে যাচ্ছে। আম্মু বড় কাকিমণি সবাই তাকে আটকাচ্ছে, কিন্তু কারো কথাই সে শুনছে না। রাফির মুখে এমন কথা শুনে আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। এই বাড়িতে এর আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি। বাড়ির বড়রা কত রাগারাগি করুক না কেন, কেউ কখনো এভাবে অপমানে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়নি। দাদুরই তো সবসময় এবারের সব সিদ্ধান্তের শেষ কথা। সেখানে সৌর্য ভাইয়া হঠাৎ করে কেন বাবার দ্বিতীয় স্ত্রীর সাথে এমন ব্যবহার করলেন? তিনি তো বড়দের মুখে মুখে কথা বলার মতো মানুষ নন। এই শান্ত স্বভাবের জন্যেই তো বাড়ির বড়রা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নিজের কৌতূহল সামলাতে পারলাম না। রাফিকে জিজ্ঞেস করলাম, সৌর্য ভাইয়া এমন কি বলেছে যে সে বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে? রাফি মুখ কাচুমাচু করে ফিসফিসিয়ে বলল, মেজো কাকাই বিয়ের সময় কাকিমণিকে বলেছিলেন যে তাকে বিয়ে করলে তিনি কখনো মা হতে পারবেন না। কাকিমণি সেই চুক্তি মেনে বিয়ে করেছিলেন। ভাইয়া আজ সবার সামনে বলল, যে নারী শুধুমাত্র বড় বাড়ির বউ হবার জন্য মা হওয়া বিসর্জন দিতে পারে, সে নারী কখনোই মা হওয়ার যোগ্য হয় না। আরও অনেক কড়া কথা বলেছে। কাকিমণি তো কেঁদেই অস্থির। রাফির কথাগুলো শুনে আমি যেন নিজের ভাষা হারিয়ে ফেললাম। সৌর্য ভাই কারোর সাথে এমন রুক্ষ স্বরে কথা বলতে পারে, তা আমার কল্পনার বাইরে ছিল। তাহলে আজ আমি ছাদে চলে আসার পর নিচে এমন কি ঘটেছিল যা তাকে এতটা উত্তেজিত করে তুলল? খুব দ্বিধায় পড়ে গেলাম, নিচে যাব কি যাব না। রাফি খবরটা দিয়ে আবার নিচে ছুটে চলে গেল। আমি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলাম। তারপর ধীরে ধীরে পা বাড়ালাম নিচের দিকে। দোতলায় আসতেই পায়ের গতি থমকে গেল। এক অতি পরিচিত প্রিয় অথচ গভীর ব্যথায় নীল হয়ে যাওয়া কণ্ঠস্বর গিটারের ঝংকারের সাথে ভেসে এলো আমার কানে। এগিয়ে গিয়েও পিছিয়ে আছি, কেন বেরোতে চাই না একা। সরি, গানের সুর আর কথার গভীরতা বলে দিচ্ছে গানটা তিনি ভীষণ আকুলতা নিয়ে কারো উদ্দেশ্যে গাইছেন। দীর্ঘশ্বাস ফেললাম। যার জন্যেই হোক না কেন এই গানের সুর অন্তত আমার জন্য নয়। কি অদ্ভুত, যার জন্যে একজন মানুষ অপমানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সেই সৌর্য ভাই এখন দিব্যি বসে গিটার বাজাচ্ছেন। এ বাড়িতে বোধহয় এমন নির্লিপ্ততাই প্রথম দেখলাম। রুমের ভেতর থেকে সিগারেটের ধোঁয়া বেরিয়ে আসছে। আমি ভালো করেই জানি তার হাতে গিটারের সাথে জ্বলন্ত সিগারেটটাও থাকবে। আগে এই মানুষটা সিগারেট খাওয়া তো দূর ছুঁয়েও দেখতেন না। 4 বছর আগে হঠাৎ করেই কেমন দেবদাস মার্কা হয়ে গিয়েছিলেন। গাদা গাদা সিগারেট আর অবিন্যস্ত চুলে তাকে চেনাই দায়ী হয়ে উঠেছিল। তারপর আবার হুট করে সেই বদমানুষ থেকে মার্জিত মানুষে ফিরে এসেছিলেন তিনি। গিটার হাতে তাকে দেখার সেই চিরন্তন লোভটা আমি সামলাতে পারলাম না। দরজার আড়ালে উকি দিতেই চোখে পড়ল সৌর্য ভাই চেয়ারে বসে মগ্ন হয়ে গিটার বাজাচ্ছেন। আঙ্গুলের ফাঁকে একটা সিগারেট জ্বলছে, আর তার পাশে দাঁড়িয়ে সাইরা আপু চেঁচিয়ে যাচ্ছেন। হয়তো কিছু বলতে চাইছেন যা তার ওই একগুঁয়ে প্রেমিক শুনতে চাইছে না। এসব আমি মোটেও সহ্য হচ্ছিল না। নিব্বানিব্বির ঢং দেখে বুকের ভেতরটা চলে যাচ্ছিল। আমার এই অবাধ্য হৃদয় আর চোখ সবসময় আমার সাথেই বেইমানি করে, কিন্তু এবার আমি আর এই বেইমানিকে প্রশ্রয় দেব না। একবার হাতে ছুরি চালিয়ে শরীরকে ক্ষতবিক্ষত করেছি, এবার হৃদয়ের ওপর চালাবো। তবে সেটা অদৃশ্য ছুরি, যা দেখা যায় না কিন্তু ভেতরটা ক্ষতবিক্ষত করে দেয়। ভেতর থেকে গানের পরবর্তী কলিগুলো ভেসে আসছে। হঠাৎ হাতের ফোনে নোটিফিকেশন চলে উঠল। কালকে ভাইয়া সবকিছু বলার পরে ভাইয়া কোনো কথা বলেনি, কল কেটে দিয়েছিল। তারপর থেকে এখন তার শুধু একটা মেসেজ আসলো, ছুটি পেয়েছি, আমি আসছি। ব্যাস এটুকুই। বুক ছিঁড়ে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, আর সেখানে দাঁড়িয়ে থাকা শক্তি অবশিষ্ট রইল না। সূর্য ভাইয়ের এই রঙিন আকাশটা যে সায়রা আপুর জন্যে সাজানো, তা বুঝতে আর বাকি নেই। দ্বিতীয়বার ওদিকে না তাকিয়ে বুক ভরা একরাশ অভিমান নিয়ে সোজা নিচের তলার দিকে পা বাড়ালাম। নিচে গিয়ে দেখি ডাইনিং টেবিলে বাবা শান্ত মনে খাবার খাচ্ছেন। আমি অবাক হলাম, যার স্ত্রী অপমানে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, সে মানুষটা কিভাবে এত নির্বিকার হয়ে গোগ্রাসে গিলছে। মাঝে মাঝে বাবার দ্বিতীয় স্ত্রীর জন্য সত্যিই মায়া হয়। আবার নিজের মায়ের ভাগ্যের কথা ভাবলে মনে হয় মা কতটা ভাগ্যবতী ছিলেন যে বাবা তাকে জানপ্রাণ দিয়ে ভালোবাসতেন। কিন্তু আমি তার মেয়ে হয়েও কেন এমন দুর্ভাগা হলাম? বড় মা টেবিলের খাবার গুছিয়ে রাখছেন। সায়রা আপু নিচে নেমে বড় মাকে উদ্দেশ্য করে হতাশ গলায় বললেন, মামুনি, তোমার ছেলেকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। সে আমার কোনো কথাই শুনলো না, এমনকি ঠিক মতো তাকালোও না। বড় মা একবার আর চোখে আমার দিকে
তাকালেন, তারপর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেল। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে চাইলাম না। উপরে যাওয়ার জন্য পা বাড়াতেই সায়রা আপু খপ করে আমার হাত ধরে ফেললেন। অনু, একটু দাঁড়াও, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি তো কোনো অপরাধ করিনি। আমি আর সূর্য প্রথম থেকেই বন্ধু ছিলাম, সব সময় সেভাবেই থাকবো। বিশ্বাস করো, আমি কখনো তোমাদের মাঝে আসবো না। কথাটা শুনে পিত্তি চলে গেল। একরাশ তেজ নিয়ে হাতছাড়া দিয়ে বললাম, তোমার আশায় কিংবা না আশায় আমার কিছুই আসে যায় না আপু, নিজেকে অত গুরুত্বপূর্ণ ভেবো না। বলেই চলে যেতে নিচ্ছিলাম, আপু আমার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে রইল। ভীষণ খারাপ লাগলেও আমি পাত্তা না দেওয়ার ভান করলাম। অমনি ছোট কাকিমণি এসে পথ আগলে দাঁড়ালেন। কড়া গলায় বললেন, কোথায় যাচ্ছিস? সকাল থেকে বাড়ির কেউ কিচ্ছু মুখে দিসনি, টেবিলে বস সবাই। কাকিমণি, উনি কি সত্যিই চলে যাবেন? আপাতত তো বুঝিয়ে এসেছি। সে বলছে সূর্যকে ক্ষমা চাইতে হবে। সূর্য যে কখনো তা করবে না তা আমরা বেশ জানি, তাই চোরাচুরি করা বন্ধ করে দিয়েছি। থাকলে থাকবে, না হলে না। কাকিমণি ধমক দিয়ে হাঁক ছাড়লেন। রিদান, নিঝুম, সূর্য, সবাইকে ডেকে নিয়ে আয়। রিদান পাশ থেকে বলল, আম্মু, নিঝুম আপু তো না খেয়েই কলেজে চলে গেছে। কাকিমণি তেরে বেগুনে জ্বলে উঠলেন। না খেয়ে কলেজে চলে গেছে মানে? এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? যত জ্বালা সব আমার কপালেই জোটে। আমি বললাম, কাকিমণি আমার খিদে নেই, চুপ করে খেতে বসো। ধমক খেয়ে বাধ্য হয়ে চুপচাপ খেতে বসলাম। কিছুক্ষণ পর সূর্য ভাই এলেন। আজও তার পাশের সিটটা সায়রা আপু দখল করে বসলো, অথচ অতীত বলে অন্য কথা। আগে সূর্য ভাই বাড়িতে আসলে ওই পাশের সিটটা ছিল আমার অঘোষিত সম্পত্তি। সেদিন যখন সূর্য ভাই বাড়িতে আসলেন, সায়রা আপু ওভাবে পাশে বসেছিল দেখেই বুকটা কেমন ফেটে যাচ্ছিল। ভেবেছিলাম সূর্য ভাই হয়তো বলবেন, এটা আমার ছোট পাখির জায়গা সায়রা, তুমি অন্য কোথাও বসো, কিন্তু না, তিনি গভীর মুখে খেয়ে যাচ্ছিলেন। মাঝে মাঝে আর চোখে আমার মুখটা পর্যবেক্ষণ করে ইশারায় জানতে চেয়েছিলেন কি হয়েছে। আমি শুধু ম্ল্যান হেসে মাথা নেড়েছিলাম, কিছু হয়নি। কিন্তু আজ আজ তিনি আমার দিকে একবার ফিরেও তাকালেন না। হঠাৎ সায়রা আপু বিষম খেলেন। সূর্য ভাই হন্তদন্ত হয়ে তড়িঘড়ি করে তার দিকে পানির গ্লাস এগিয়ে দিলেন। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অস্থির হয়ে উঠলেন। সায়রা আপু পানি খেয়ে বিষম চোখে সূর্য ভাইয়ের দিকে তাকিয়ে কাশি আটকানোর চেষ্টা করতে লাগলেন। ফুপি পাশে বসে বললেন, কি যে করিস না তুই? সায়রা আপু ক্ষীণস্বরে বলল, মম, গলায় মনে হচ্ছে কিছু একটা বেজেছে। বড় মা এক লোকমা সাদা ভাত নিয়ে এগিয়ে এসে বললেন, দাঁড়াও মা, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। দেখবে গলার কাটা বা চাই বিতে থাকুক নেমে যাবে। দৃশ্যটা দেখে আমার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। আগে বড় মা আমাকে নিজের হাতে খাইয়ে দিতেন, অথচ সায়রা আপুর গলায় কিছু বিঁধেছে বলে তাকে খাইয়ে দেওয়ার জন্য তিনি আজ কতটা ব্যাকুল। আমি মাছ বেছে খেতে পারি না জেনেও আজ আমাকে একবার জিজ্ঞেস করা তো দূর, ফিরেও তাকালেন না। আমার গলা দিয়ে আর খাবার নামলো না। পেট ভরে গেছে বলে উঠে চলে আসছিলাম, কেউ খেয়াল করলো না। চেয়ার ছেড়ে আসার সময় অনুভব করলাম কারো হাতের স্পর্শ। কেউ একজন আমার হাতটা ধরতে গিয়েও মাঝপথে থেমে গেল। আমি আমলে নিলাম না, কারণ আমার মস্তিষ্ক আর হৃদয়ে তখন অন্যরকম রক্তক্ষরণ হচ্ছে। তখন কিন্তু সিঁড়ির কাছে আসতেই দেখলাম সূর্য ভাইও না খেয়ে উঠে গেছেন। সবাই অবাক চোখে তার দিকে তাকিয়ে আছেন, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আমার তাতে কি? আমি এখন দাদুর কাছে যাব। আমার জীবনের সিদ্ধান্ত এখন থেকে আমি নিজেই নেব। রাস্তার মাঝখানে আকস্মিক একটা গাড়ি ঝড়ের গতিতে এসে থামলো। গাড়ির গতি এমন ছিল যে মনে হচ্ছিল আজ নিঝুমকে টপকে যাবে। নিঝুম ভয়ে চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর নিজেকে অক্ষত দেখে চোখ মেলল। রাগে তার পিত্তি চলে গেল। চেঁচিয়ে বলল, বেয়াদবের বাচ্চা, ঠিকভাবে গাড়ি চালাতে পারিস না নাকি চোখে দেখিস না? চোখে পাহাড়ের চূড়ায় রেখে এসেছিস? কথা শেষ হওয়ার আগে নিঝুমের মুখ থমকে গেল। গাড়ি থেকে ইস্তিয়াক নামলো। ভ্রু কুচকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে সে। হয়তো নিঝুমের ভাষার প্রয়োগ বোঝার চেষ্টা করছে, কিন্তু তাকে দেখলে নিঝুমের বুকটা ধক করে উঠল। সরি বলে পাশ কাটিয়ে যেতে নিলে ইস্তিয়াক বলে উঠল, কি করবো বেআইন, আপনার বোনের ছ্যাঁকা খেয়ে এখন চোখে সর্ষে ফুল দেখছি। নিঝুমের কথাটা একটু বেশিই লাগলো। সে ঘুরে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলল, আমার বোন আপনার সাথে কখন প্রেম করেছিল যে আপনাকে ছ্যাঁকা দেবে? ইস্তিয়াক মলিন হেসে বলল, সেটাই তো। আপনার বোন কেন আমার প্রেমে পড়লো না নিঝুম? আমিই বা কেন তার প্রেমে পড়লাম? এই কণ্ঠস্বর কি এক হাহাকার ছিল নিঝুম জানে না। সে শুধু নিজের ওড়নাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে রইল। তারও খুব ইচ্ছে করছিল চিৎকার করে নিজের মনে লুকানো অনুভূতিগুলো বলতে। আপনিও কেন আমার প্রেমে পড়লেন না ইস্তিয়াক ভাইয়া? কেন অনুর প্রেমে পড়লেন, যে ছোটবেলা থেকে তার সূর্য ভাই এছাড়া অন্য কোনো পুরুষকে চেনেও না? ইস্তিয়াক হঠাৎ গম্ভীর হয়ে বলল,
অনু বাড়ি থেকে হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছে তা কি বাড়ির কেউ জানো? নিঝুম অবাক হয়ে বলল, মানে অনু হোস্টেল সিটের জন্য অ্যাপ্লাই করেছে, হয়তো পেয়েও যাবে। সূর্য কি আদৌ জানে? নিঝুমের মাথায় আকাশ ভেঙে পড়ল। নিঝুম কি বলবে খুঁজে পেল না। অনু এমন সিদ্ধান্ত নেবে আর তা একজন বাইরের মানুষের থেকে শুনতে হবে, তা যেন মানা যাচ্ছে না। নিজেকে ধাতস্থ করে বলল, আসছি, ভালো থাকবেন। ইস্তি এক পাশ থেকে শেষ কথাটি ছুড়ে দিল। অনু কেমন আছে নিঝুম? সূর্যের সাথে কেমন সংসার চলছে ওর? নিঝুম ঘুরে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, ইস্তিয়াক ভাই, অনেক হয়েছে, এবার অনুকে ভুলে যান, কারণ অনু কখনোই আপনাকে ভালোবাসবে না। সে সূর্য ভাইয়াকে ছোটবেলা থেকে পাগলের মতো ভালোবাসে। যদি সূর্য ভাই একবার মুখ ফুটে বলে, অনু তুই মরে যা, ও মরে যাবে। যদি বলে আমার জীবন থেকে চলে যা, অনু নিজের হৃদয় পাথর করে হলেও চলে যাবে। সূর্য ভাইয়া যখন 7 মাস বাড়িতে আসেনি, বড় কাকিমণির চেয়েও অনু যেভাবে পাগলামি করেছিল, তাতেই বুঝে নেওয়া উচিত তার ভালোবাসা ঠিক কতটা গভীর। বড় কাকাই অনুর জন্য বাধ্য হয়ে আপনাদের সাহায্যে ভাইয়াকে খুঁজে অনুর কাছে এনে দিয়েছিল। অনুর 4 বছর আগেও যদি সে এতটা পাগল থাকে, তবে সেই মেয়ের ভালোবাসার গভীরতা কতটা। আফসোস, অনুর এই গভীর ভালোবাসাটা আপনার ওই হৃদয়হীন পাষাণ বন্ধুটা বুঝলো না। নিঝুমের কথায় ইস্তিয়াক হাসলো। নিঝুম অবাক হয়ে দেখলো সেই বিষণ্ণ হাসি। নিঝুম, সময় পেলে তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো, যদি প্রথম প্রেমিকা সে ভুলতেই না পারে, তবে দ্বিতীয়বার এই ভয়ঙ্কর ভাবে দেখে প্রেমে পড়েছিল। আমার উপর রাগ করে আবার কলেজ ছেড়ে চলে যেও না যেন। তোমার জন্য একটা দুঃসংবাদ আছে, আমি তোমার কলেজ ট্রান্সফার হচ্ছি। আমার উপর রাগ করে আবার কলেজ ছেড়ে চলে যেও না যেন। গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল, কিন্তু নিঝুম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ইস্তিয়াক তাকে কি বলে গেল, এই কথার মানে তো সে কিছুই বুঝতে পারল না। প্রথম ভালোবাসা, দ্বিতীয় ভালোবাসা, এসবের মানে কি? সূর্য ভাইয়া তো সায়রা আপুকে ভালোবাসেন, তাহলে দ্বিতীয় ভালোবাসা মানে কি? সে কি অনুকেও ভালোবাসে? অসম্ভব। সূর্য ভাইয়ের মতো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কখনোই এমন দ্বিচারী হতে পারে না। দাদুর ঘরের দরজার কড়া নাড়তেই ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে এসো দাদু ভাই। আমি ভেতরে গিয়ে দাদুকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধরা গলায় বললাম, দাদু, আজ আমি একটা ভয়ঙ্কর প্রস্তাব নিয়ে এসেছি, আপনাকে সেটা মেনে নিতে হবে। অদ্ভুত আমার মুখের দিকে তাকিয়ে, প্লিজ দাদু, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে, প্লিজ দাদু, আমি আর পারছি না। আমার চোখ ছলছল করছে, লোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আমার চোখ ছলছল করছে, লোনা জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। দাদু আমার দিকে তাকিয়ে ব্যথিত হয়ে বললেন, কি হয়েছে দাদু ভাই? আমার কাছে এসে বলো। নিজেকে প্রচুর শক্ত করলাম। হৃদয়ের গভীরে সেই অদৃশ্য ছুরিটা জ্বালিয়ে দিয়ে এক নিঃশ্বাসে বলে দিলাম, আমি এই মিথ্যে বিয়ে থেকে মুক্তি চাই দাদু।